সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম। তো আজকের যেটা মেনলি ক্লাস সেটা হচ্ছে লোকসভা নিয়ে আমরা ক্লাস করতে চলেছি আজকে। এবং বলে রাখি, শোনো, আগামী দিনে যে কোনো পরীক্ষায় তুমি আজকের ক্লাস থেকে ডেফিনেটলি কোশ্চেন পাচ্ছ, সেটা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক। তুমি যদি জিনিসটা বুঝে নাও একবার, তুমি ইজিলি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ইজিলি সলভ করে আসতে পারবে এবং কোশ্চেন পাচ্ছ, এটা ডেফিনেট থাকো। তো ভোট শেষ, এবার পড়ায় ফেরো। আর অনেকটা সময় ভোটের পিছনে সময় নষ্টও হলো, অলমোস্ট 2.5 মাস ভোট উৎসবের জন্য পুরোপুরি। মানে জানি না তোমরা কতটা পড়াশোনা করেছো এই ভোটের আবহে। তো চাইবো এবারে অন্তত পড়ায় ফেরো, কারণ 2-2.5 মাসের মধ্যে কিন্তু অগুন্তি পরীক্ষা আছে সামনে। তো চল শুরু করা যাক ক্লাস। প্রথমে দেখো, লোকসভা যে ইলেকশনটা জাস্ট কন্ডাক্ট হয়ে গেল, তো তার রেজাল্টও বেরিয়ে গেল। সেই লোকসভাটা কি? হাউস অফ দ্য পিপল। লোকসভার আরেকটা নাম হচ্ছে হাউস অফ দ্য পিপল, এবং এটাকে বলা হয় লোয়ার হাউস। আপার হাউস হচ্ছে রাজ্যসভা। দেন এটাকে বলা হয় টেম্পোরারি হাউস। কেন টেম্পোরারি বলা হয়? তার কারণ হচ্ছে ডিসলভ এনি টাইম, মানে লোকসভাটাকে যখন খুশি ভেঙে দেওয়া যায়। তো এই কারণে এটাকে বলা হয় টেম্পোরারি হাউস। তাহলে পার্মানেন্ট হাউস কোনটা? রাজ্যসভা। আপার হাউস কোনটা? রাজ্যসভা। প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝে নাও, ছত্রে ছত্রে কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে। এরপরে দেখো, ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা কত আছে? 552। কিন্তু অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে, যেটা লাস্ট গতকাল রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেল, সেই লোকসভার মূল আসন সংখ্যা কত ছিল? 543, 543টা। তার মধ্যে দেখো 530টা স্টেট থেকে রিপ্রেজেন্ট করেছেন এবং 13 জন হচ্ছে ইউটি থেকে, মানে ইউনিয়ন টেরিটরি থেকে। তাহলে রাজ্য থেকে এসছে 530 জন এমপি এবং 13 জন এসছে ইউনিয়ন টেরিটরি থেকে। চলো ভিতরে আরো ঢুকি। প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে নাও। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসতে চলেছে। তো এবার দেখো, আগে যেটা ছিল সেটা কত সিট ছিল? 545। তো এখন বললাম 543। অ্যাকচুয়ালি যখন 545 ছিল, তার মধ্যে দেখো 543 ইলেক্টেড ছিল এবং 2 জন ছিল অ্যাংলো ইন্ডিয়ান, যাদেরকে নমিনেটেড করতেন কে না? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেশের রাষ্ট্রপতি 2জন অ্যাংলো ইন্ডিয়ানকে সেখানে তিনি নমিনেট করতেন এবং 543 জন ইলেক্টেড হয়ে আসতো। এটা ছিল জানুয়ারি 2020 পর থেকে, কিন্তু জিনিসটা পুরো চেঞ্জ হয়ে গেল। কি হলো? এই যে অ্যাংলো ইন্ডিয়ান পোস্ট 2 জন, এটা কিন্তু পুরোপুরি ডিসলভ হয়ে গেল। ওরম করা যাবে না। প্রত্যেকেই মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে 543 জনের যারা উঠে আসছেন, প্রত্যেকেই কিন্তু ইলেক্টেড মেম্বার। সেখানে কোনো নমিনেটেডের গল্প রইল না। এবং মনে রেখো, এটা 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অনুযায়ী কিন্তু এই দুটো পোস্টকে ভ্যাকান্ট করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। এরপরে দেখো, ভোটিং এজ। আমরা সবাই জানি যে 18 বছর বয়স হয়ে গেলে সবাই ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা রাখে বা স্বাবলম্বী হচ্ছে। এই যে 18 বছর আগে ছিল না, কিন্তু আগে ছিল কত? 21 বছর। 21 বছর না হলে ভোট দেওয়া যেত না। তো সেটাকে কমিয়ে কার্টেল করে 18 করা হয়েছে। এবং সেটা কত অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988। প্রত্যেকটা অ্যাক্টের নাম্বার এবং ইয়ার মনে রেখো। 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988, যার ফলে 21 বছরের ভোটাধিকার বয়সটা কমে হয়েছে 18 বছর। এরপরে দেখো, এই যে ভোটিং এজ, এটা আর্টিকেল কত? 326। আর্টিকেল 326-এ ভোটিং এজের কথা মেনশন করা আছে। এবং আর্টিকেল 326 হচ্ছে রাইট টু ভোট, মানে ভোটাধিকার, ভোট দেওয়ার অধিকার। আমাদের ভোট দেওয়ার একটা প্রাপ্য অধিকার, এটা কিন্তু বলা আছে আর্টিকেল 326-এ। এবং মনে রেখো, রাইট টু ভোট হচ্ছে কনস্টিটিউশনাল রাইট, ভারতীয় সংবিধান দ্বারা অর্জিত কিন্তু এটা রাইট। মানে কাউকে ভোট দেয়া থেকে বঞ্চিত করা যাবে না, যেহেতু কনস্টিটিউশন বলে দিয়েছে তোমাকে যে রাইট টু ভোট, এটা একটা কনস্টিটিউশন রাইট হবে এবং তার থেকে কেউ তোমাকে আটকাতে পারে না। তো আমরা যেহেতু বুঝে নিলাম যে লোকসভায় অ্যাকচুয়ালি 543টা অ্যাট প্রেজেন্ট আসন আছে, তো সেই সিটের ডিটেলসটা দেখে নেওয়া যাক কেন 543টা হয়েছে বা হচ্ছে। তো দেখো, 10 বছর অন্তরে সেন্সাস হয়। সেন্সাস অনুযায়ী অ্যাকচুয়ালি জনগণনা হয়। জনগণনা হলেই কি হয় না,
না ডেমোগ্রাফি অনুযায়ী লোক সংখ্যা চেঞ্জ হতে থাকে। তো সেই চেঞ্জ হওয়াটা ডিলিমিনেশন কমিশন অ্যাকচুয়ালি ঠিক করে, এবং এই কমিশনটা কে ফর্ম করেছেন সেটা হচ্ছে দেশের প্রেসিডেন্ট দ্বারা ফর্ম হচ্ছে ডিলিমিনেশন কমিশন, এবং সেই ডিলিমিনেশন কমিশনের কাজ হচ্ছে সিট সংখ্যাটা কি হবে তা নির্ধারণ করা। তো এবারে দেখো যে প্রেসিডেন্ট এই যে ডিলিমিনেশন কমিশন ঠিক করে দিচ্ছেন, তিনি কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে 4 বার এই জিনিসটা করেছেন। প্রথমে 1952 সাল, তারপরে 1963 সাল, তারপরে 1973 সাল এবং লাস্ট 2002 সাল। 2002 সালে যে লাস্ট কমিশনটা বসেছিল সেটা কিন্তু 2026 পর্যন্ত ফ্রিজ করে দেওয়া হয়েছে। মানে 2026 পর্যন্ত যত লোকসভা ইলেকশনই হোক না কেন তাদের কিন্তু সিট সংখ্যা ফ্রিজ থাকবে, সমান থাকবে। এবং এটা কত কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে দেখো, 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2001, 84তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2002 সালে কি করা হয়েছে না আসন সংখ্যা বা সিট সংখ্যা যেটা লোকসভায় দেওয়া হয়েছে কতদিন পর্যন্ত, 2026 সাল পর্যন্ত। এরপরে দেখো যে 543টা আসন বলছি এট প্রেজেন্ট, তার মধ্যে এসটির সংখ্যা কত, 47, এসটির সংখ্যা কত, 84। এটা কিন্তু ফিক্সড নাম্বার। তোমরাও খেয়াল করে দেখবে যে পার্লামেন্ট বলে যেটা লেখা আছে, ধরো কথায় কথায় বলছি জয়নগর পার্লামেন্টারি বা মথুরাপুর পার্লামেন্টারি, দেখবে ভিতরে ব্যাকেটে একটা এসসি বা এসটি এরকম একটা মেনশন করা আছে। তার মানে ওগুলো কিন্তু রিজার্ভ সিট, সাধারণ ক্যান্ডিডেট কিন্তু ওখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। রিজার্ভ করা আছে কাদের জন্য, তাহলে 543টার মধ্যে এসসি সিট কটা, 84টা, এবং এসটি সিট 47। এটা কিন্তু রিজার্ভ সিট, মনে থাকবে। তো শুরুতেই যেহেতু বললাম যে লোকসভাটা একটা টেম্পোরারি হাউস, তো কারণ বলেছিলাম যে যখন তখন ভেঙে দেওয়া যায় লোকসভা। তো এই ডিজলভ মানে ভেঙে দেওয়া লোকসভাটা, সেটা কার হাতে ক্ষমতাটা আছে, সেটা হচ্ছে দেশের প্রেসিডেন্ট চাইলে কিন্তু লোকসভা ভেঙে দিতে পারেন যখন তখন। এবং এই প্রেসিডেন্ট যে ভেঙে দেবেন তার তো ক্ষমতা ইচ্ছে মতো প্রয়োগ করলে হয় না, তার তো একটা গ্রাউন্ড থাকতে হবে যে লোকসভাটা কেন তিনি ভেঙে দিচ্ছেন। সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার, মানে দেশের প্রধানমন্ত্রী এবং তার যে সহকারী মানে মন্ত্রীগণ আছেন, সেই যে কমিটিটা কাউন্সিল অফ মিনিস্টার তাদের বলা হয়, যারা অ্যাকচুয়ালি মিনিস্ট্রিয়াল পদে আছেন। তো সেই মিনিস্টার এবং প্রধানমন্ত্রী স্বয়ং যদি এসে বলেন রাষ্ট্রপতির কাছে যে আমাদের মধ্যে নো কনফিডেন্স বা মেজরিটি আমরা হারিয়ে ফেলেছি, মেজরিটি মিনস 543টা যে আসন বলছি তার অর্ধেকের +1 মানে 273টা। এই যে সংখ্যাটা 273, এই 273টা সংখ্যা হচ্ছে দেশের মেজরিটি মেনশন করে। এই মেজরিটিটা কোনোভাবে যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রী এবং তার কাউন্সিল অফ মিনিস্টার সবাই গিয়ে রাষ্ট্রপতির কাছে কি বলেন না লোকসভাটা ভেঙে দিতে, কারণ আমরা মেজরিটি হারিয়েছি। এবং নো কনফিডেন্স মোশন, এই নো কনফিডেন্স মোশনটা কিন্তু এম লক্ষ্মীকান্তে খুব জটিল আকারে বলা আছে, কিন্তু কৌস্তব সরকার স্যার খুব ভালোভাবে বাংলা ভাষায় লাইন বাই লাইন লক্ষ্মীকান্ত ধরে নো কনফিডেন্স মোশন বুঝিয়েছেন। তোমরা কিন্তু সেই ক্লাসটা দেখে নিও, তাহলে নো কনফিডেন্স মোশন অ্যাকচুয়াল জিনিসটা কি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, এমনি নর্মাল লোকসভার যে এমপিরা হচ্ছেন তাদের কিন্তু টার্ম, নর্মাল টার্ম 5 বছর। 5 বছরের জন্য আমরা সচরাচর জেনে থাকি, কিন্তু কিছু সিগনিফিক্যান্ট কেসের ক্ষেত্রে সেটা 6 বছরও হতে পারে টার্মটা। কখন হয় 6 বছর, সেটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি। দেশে কোনো রকম ন্যাশনাল ইমার্জেন্সি হয়ে গেলে লোকসভার টার্ম তখন কিন্তু 6 বছর হতে পারে। এবং নিয়ম হচ্ছে 1 বছর করে টার্ম বাড়াতে হয়, মানে এট এ টাইম লোকসভার যদি ওটাকে এক্সটেন্ড করতে হয় টার্মটা, তাহলে কিন্তু সেটা 1 ইয়ার এট এ টাইম। এইটা বলা আছে ন্যাশনাল ইমার্জেন্সির সময় যে লোকসভার টার্ম 6 বছর হয়ে যাবে, এটা বলা আছে 42nd অ্যাক্ট 1976, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট। তো 42nd অ্যাক্ট 1976টাও তোমরা কিন্তু একটু ভিতরে ঢুকে দেখে নিও। আজ পর্যন্ত দেশে আমাদের ভারতবর্ষে ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছে কিন্তু 3বার। কবে সালগুলো দেখো, 1962, 1971 এবং 1975। চায়না যুদ্ধের সময়, এটা বাংলাদেশের সময়, আর এটা ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছিল ইন্দিরা গান্ধী পিরিয়ডে।
অনলি এই 3বার ন্যাশনাল ইমার্জেন্সি দেশে জারি হওয়া সত্ত্বেও কিন্তু একবারই লোকসভার টার্মটা 1 ইয়ার এক্সটেন্ড হয়েছিল এবং 1 ইয়ার করে পরপর 2বার এক্সটেন্ড হয়েছিল। 2 ইয়ার মানে এক্সটেন্ড হয়েছিল, মানে 5 আর 2 7 বছরের জন্য একটা সরকার কিন্তু তখন রয়ে গিয়েছিল। এবং পিরিয়ডটা কত? ইন্দিরা গান্ধী পিরিয়ডে। সালটা কত? 1975। এবার দেখে নেওয়া যাক যারা এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে লোকসভায় যাচ্ছেন তাদের কোয়ালিফিকেশন কি আছে, কোয়ালিফিকেশন কি দরকার, কি ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে দেশের প্রথম সিটিজেন হতে হবে, নাগরিক হতেই হবে, 25 বছর তার বয়স কমপ্লিট হতে হবে এবং কোন রকম ব্যাংকরাপ্ট বা ইনসলভেন্সি মানে যেটা বলছে ধার দেনা করে রাখা বা কোনো ব্যাংকে লুট হয়ে যাওয়া বা দিতে না পারা অবস্থায় যদি কেউ থেকে থাকেন তিনি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না ভোটে। এবং অবশ্যই তার নাম ইলেকট্রাল রোল যেটা পাবলিশ হয় ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া দ্বারা, সেটাতে কিন্তু তার নাম যেন ইনক্লুড থাকে। মানে সোজা কথা, দেশের ভোট তুমি লড়তে আসছো, সুতরাং দেশের নাগরিক হতে হবে, বয়স 25 হতে হবে, আর কোন রকম তোমার এগেইনস্টে দুর্নীতি প্রমাণ বা কোন রকম ব্যাংকরাপ্ট এই জিনিস থাকা চলবে না। কোয়ালিফিকেশন কি? এই যে কোয়ালিফিকেশন গুলো মেনশন করলাম সেটা বলা আছে কোথায়? 1951 রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট। 1951 এ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে কিন্তু এই জিনিসটা পুরো মেনশন করা আছে যে একজন এমপি হতে গেলে তার কি ক্রাইটেরিয়া লাগবে বা কি কোয়ালিফিকেশনের দরকার। এবার কোয়ালিফিকেশন জানার পরে পরেই দেখো ডিসকোয়ালিফিকেশন। অবশ্যই তুমি যদি কোয়ালিফাই করো কোথাও, তোমাকে তো অবশ্যই ডিসকোয়ালিফাই করারও গ্রাউন্ড থাকবে। তো ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার অফ পার্লামেন্ট কোথায় বলা আছে? 102 অ্যাক্টে, 102তম অ্যাক্টের মাধ্যমে বলা আছে কোন মেম্বার অফ পার্লামেন্টকে কিন্তু ডিসকোয়ালিফাই করা যায়। এবং সেটা কে করতে পারেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কার সঙ্গে আলোচনা করে? ইসিআই, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্ট কিন্তু কাউকে ডিসকোয়ালিফাই করতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে তার গ্রাউন্ডটা কি হবে? ডিফেকশন। আমি ডিফেকশন কি এখানে বোঝাবো না, কারণ অনেক লেন্দি জিনিস। ডিফেকশনের ক্লাস কৌস্তব সরকার স্যার খুব ভালোভাবে করিয়ে দিয়েছেন। আশা করি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে তোমরা সেই ক্লাসের ডিটেলস পেয়ে যাবে। তো ডিফেকশনটা অবশ্যই করে কিন্তু দেখে নিও যে ডিফেকশন এমন একটা গ্রাউন্ড যে গ্রাউন্ডে একজন মেম্বার অফ পার্লামেন্টের কিন্তু ডিসকোয়ালিফাই করা যায়। এবং রেজিগনেশন, কোন মেম্বার অফ পার্লামেন্ট সিলেক্টেড হওয়ার পরে মানে ইলেক্টেড হওয়ার পরে তিনি যদি চান যে রেজিগনেশন করবেন মানে পদত্যাগ করতে চান, তাহলে কার কাছে পদত্যাগ পত্র পাঠাবেন? স্পিকার অফ লোকসভা, স্পিকারের কাছে পাঠাবেন তিনি তার পদত্যাগ পত্র। এবং এখানে একটা মজা আছে, চাইলেই কোনো মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু যখন রেজিগনেশন পাঠালেই যে সেটা অ্যাকসেপ্ট হবে স্পিকারের দ্বারা সেরকম কিন্তু কোনো গ্রাউন্ড নেই। মানে এটা অনেক কিছু নির্ভর করে স্পিকারের উপর। স্পিকার দেখবে ঠিকঠাক গ্রাউন্ড আছে কিনা বা তিনি কেন রেজিগনেশন দিতে চাচ্ছেন তার কারণ পুরোপুরি তিনি বিবেচনা করে দেখবেন, তারপরে সেটা গ্র্যান্ট করবেন কি গ্র্যান্ট করবেন না সেটা কিন্তু তার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার স্পিকারের। সুতরাং এমপি হওয়াটা যতটা কঠিন, এমপি থেকে সরে আসাটা কিন্তু ততোধিক কঠিন। জিনিসটা কিন্তু অত সোজা নয় খালি চোখে যতটা দেখে মনে হয়। তো চলো নেক্সট দেখা যাক। তো মেইন আজকের ক্লাসের যে জায়গাটা কনফিউশন হয় সবার সেটা হচ্ছে ডাবল মেম্বারশিপ। ডাবল মেম্বারশিপটা কি অ্যাকচুয়ালি? তো দেখো অনেককেই তোমরা দেখেছো যে লোকসভা বা রাজ্যসভা দু জায়গাতেই তিনি মানে পার্টিসিপেট করছেন বা মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছেন বা এমএলএও আছেন বা মেম্বার অফ পার্লামেন্ট দু জায়গায় হচ্ছে, মানে দুটো এমপি ভোটেই তিনি দাঁড়াচ্ছেন। এই কেসগুলোতে ইন্ডিভিজুয়ালি কি কি হতে পারে? তোমাদের কখনো কি মনে হয় না যে একজন এমএলএ ছিলেন তিনি এমপি হয়ে গেলেন, মানে এমপি ভোটে আবার লড়লেন এবং এমএলএ তে জিতেছিলেন আবার এমপিতেও জিতলেন, তাহলে তার ক্ষেত্রে কি হবে? বা একটা ব্যক্তি দু জায়গায় এমপি সিটে দাঁড়ালেন, তাহলে সেই দুটো জায়গায় কি তিনি এমপি হিসাবে অ্যাক্টিং হিসাবে 5 বছর করে কাজ করবেন না? এর প্রত্যেকটা জিনিসের ক্রাইটেরিয়া আছে এবং এই জিনিসটাকে বলা হয় ডাবল মেম্বারশিপ। খুব কনফিউজিং জায়গা, কিন্তু বুঝে নাও। যখন লোকসভা এবং রাজ্যসভার কেস চলে আসবে সেই ক্ষেত্রে কি হবে? এবং এমপি এবং এমএলএ, মানে এমএলএ আছে এমপি হচ্ছেন, নর্মালি তো এমপি থেকে কেউ এমএলএ হতে যায় না, সবাই এমপি মানে এমএলএ থেকে এমপি হতে যায়। এই দুটো কেসের ক্ষেত্রে যখন লোকসভা এবং রাজ্যসভার মধ্যে ঘোরাফেরা করছে বা মেম্বার অফ পার্লামেন্ট এবং এমএলএ এমপি এমএলএ এর মধ্যে সুইচ করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে তার দুটো জায়গায় ধরো তিনি জিতলেন, মানে এমএলএ ছিলেন আবার এমপি সিটেও জিতলেন, সেক্ষেত্রে তার কি হবে? তাকে 14 দিনের একটা সময় দেওয়া হবে, 14 দিনের ইন্টারভাল। 14 দিনের মধ্যে তাকে ডিসিশন নিতে হবে যে তিনি কি চাইছেন।
তাকে হয় এমপি নয় এমএলএ কোনো একটা সিট কিন্তু ছাড়তে হবে, এবং যে সিটটা তিনি ছেড়ে যাবেন সেখানে কিন্তু বাই ইলেকশন হবে, নতুন করে আবার ইলেকশন প্রসিডিওর শুরু হয়ে যাবে। তাকে ডিসিশন নিতে হবে তিনি কোনটা ছাড়তে চান। তাহলে লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রেও সেম প্রসিডিওর, 14 দিনের টাইম ইন্টারভাল দেওয়া হচ্ছে, তোমাকে ডিসিশন নিতে বলা হচ্ছে, তুমি ঠিক করো যে তুমি কোন সিটে আসতে চাচ্ছ এবং কোনটা ছাড়তে চাচ্ছ। সুতরাং যেটা ছেড়ে দেবে সেটা ভ্যাকান্ট হয়ে যাবে, সেখানে বাই ইলেকশন হবে। বুঝতে পেরেছো? কিন্তু যখন একটা ব্যক্তি দু জায়গায় অ্যাট এ টাইম এমপি হতে চান বা দু জায়গায় অ্যাট এ টাইম এমএলএ হতে চান, তার কি প্রসিডিওর আছে? দু জায়গাতে এমপি ভোটে দাঁড়ালেন, দু জায়গায় জিতলেন, দু জায়গায় এমএলএ ভোটে দাঁড়ালেন, দু জায়গায় জিতলেন, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে 6 মাস টাইম দেওয়া হবে, 6 মাস, 6 মান্থসের মধ্যে তাকে কোনো একটা এমপি পদ বা কোনো একটা এমএলএ পদ কিন্তু রেজিগনেশন দিতে হবে, এবং রেজিগনেশন দেওয়া মানেই সেখানে আবার বাই ইলেকশন হবে। এটা নর্মাল প্রসিডিওর। তাহলে এটা কোনোভাবে গুলিয়ে ফেলবে না যে অ্যাট এ টাইম দুটো জায়গায় জিতলে কি হয়, আর একটা জেতা অবস্থায় আছে আর একটা নতুন অবস্থায় জিতলো, সেই জায়গার ক্ষেত্রে কি হয়, দুটো আলাদা জিনিস। এরপরে অ্যাবসেন্ট। আমরা সবসময় শুনি অনেক এমপি নাকি পার্লামেন্টে গিয়ে মানে লোকসভায় গিয়ে নাকি অ্যাবসেন্ট থাকেন, ঠিকঠাক উপস্থিতির হার তাদের নেই। কিন্তু এটা একটা নর্মাল রুলস যে স্টুডেন্টদের মতোই কিন্তু স্কুলে যেমন গিয়ে ছাত্রদের উপস্থিতির হার দেখা হয় এবং তাদের যেখানে প্রেজেন্টের খাতা আছে সেখানে যেমন সই করতে হয়, নর্মাল সিচুয়েশন কিন্তু লোকসভার ক্ষেত্র 60 দিন 60 ডেজ কন্টিনিউ যদি কোনো এমপি লোকসভায় গিয়ে পরপর 60 দিন অ্যাবসেন্ট থাকেন, তাহলে কিন্তু তার পদটা ভ্যাকান্ট হয়ে যাবে। এমপি পদ হারাতে কে চায়? কেউই চায় না। সুতরাং কন্টিনিউ 60 দিন কেউই কোনো এমপি অ্যাবসেন্ট সচরাচর হন না, যদি না কোনো মেডিকেল গ্রাউন্ড থাকে। মেডিকেল গ্রাউন্ড থাকলেও মনে হয় অ্যালাউ করে না। সুতরাং পরপর 60 ডেজ কন্টিনিউ 60 ডেজ কোনো এমপি যদি না প্রেজেন্ট থাকেন লোকসভায়, সেক্ষেত্রে তার এমপি পদ কিন্তু খারিজ হয়ে যাবে। তো এরপরে ওথ বা অ্যাফার্মেশন মানে শপথ বাক্যকে পাঠ করান এমপিদের, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং যদি প্রেসিডেন্ট অ্যাবসেন্ট থাকেন তাহলে কি শপথ বাক্য পাঠ করান? না, পার্সন অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থাকতেও পারেন, রাষ্ট্রপতি থাকতেও পারেন, না থাকলে রাষ্ট্রপতি কোন নির্দিষ্ট পার্সনকে যখন অ্যাপয়েন্টমেন্ট করে দেন তিনি কিন্তু এই ওথ বা অ্যাফার্মেশন করাতে পারেন। এবারে সবচেয়ে আরেকটা জটিল জায়গা যেটা একটু বুঝে নাও, সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসার। লোকসভার মধ্যে সমস্ত নবনির্বাচিত এমপিরা প্রবেশ করলেন। এখন ব্যাপার হচ্ছে এদের মধ্যে তাহলে সেই সভাটাকে পর্যালোচনা করবে কে, সভাটা পরিচালনা করবে কে? কাউকে তো একটা দরকার, যে লোকটা টোটাল লোকসভার এই যে মেম্বারদের মানে পরিচালনা করেন তিনি হচ্ছেন স্পিকার। এখন ফার্স্ট ডে ওয়ানে ভাবো সবাই এমপি প্রবেশ করলো লোকসভাতে, তার মধ্যে স্পিকার তাহলে কে হবেন সেটা তো পরের কথা। এখন ডে ওয়ানে কি হবে ঘটনাটা? প্রথম দিন যখন সমস্ত এমপি 543টা এমপি প্রবেশ করলো লোকসভায়, তো ডে ওয়ানেও তো কাউকে না কাউকে পরিচালনা করতে হবে ব্যাপারটা। এই নয় যে যে যার মতো ইচ্ছে মতো খুশি মতো গিয়ে উপরে চেয়ারটায় বসে পড়লো এবং সবাইকে বলো এবার তোমাদের কি মতামত আছে, এটা তো নয়। কাউকে তো একটা ওই উপরের চেয়ারটা নিতে হবে, যে চেয়ারটার নাম হচ্ছে স্পিকার। প্রথম দিন কি হয় না, ওই জায়গায় কোনো স্পিকার থাকে না, থাকে কি প্রোটেম স্পিকার। এই প্রোটেম স্পিকারটা কিন্তু এতটাই জটিল ভাবে পরীক্ষায় আসে অনেকে গুলিয়ে ফেলে জিনিসটা কি। তো ডে ওয়ানে যখন স্পিকার সিলেকশন হচ্ছে না তখন কাকে নির্বাচিত করা হচ্ছে? প্রোটেম স্পিকার। এই প্রোটেম স্পিকারটাকে কে নির্বাচিত করে থাকেন? দেশের রাষ্ট্রপতি। এবং এটা কিন্তু দেশের রাষ্ট্রপতি এমপিদের মধ্যে যে একজনকে প্রোটেম স্পিকার হিসাবে তুলে আনছেন সেটা কিন্তু তার ইচ্ছা মতো নয়, সেটা হচ্ছে সিনিয়রিটি বেসিসে। এবার সিনিয়রিটি বেসিসে যখন বললাম ভাবছো যে বয়স, যিনি সবচেয়ে বেশি বয়স্ক এমপি হবেন তিনি হবেন প্রোটেম স্পিকার, না, একদম না। প্রোটেম স্পিকার রাষ্ট্রপতি তাকেই নির্বাচিত করে থাকেন যিনি ইলেকশনে জিতে আসার নিরিখে সবচেয়ে বেশি অভিজ্ঞ। মানে ধরো কোনো এমপি যদি 4 বার 5 বার 6 বার এরকম যার বেশি সিনিয়রিটি থাকবে জিতে আসার নিরিখে তিনিই হবেন কিন্তু প্রোটেম স্পিকার। এবারে তিনি হলেন প্রোটেম স্পিকার, কে নির্বাচিত করলেন? রাষ্ট্রপতি। প্রোটেম স্পিকার এবারে বসার পরেই তিনি কিন্তু স্পিকারের দায়িত্বভার যা কিছু স্পিকারের কাজকর্ম তিনিই চালাবেন প্রথম দিন। এবারে কি হয় নর্মাল ক্ষেত্রে, প্রোটেম স্পিকার ভোটাধিকারে এবার শুরু করতে বলে। এবারে ভোট দেওয়া শুরু হলো যে এমপি এত 543 জনের মধ্যে কে হবেন স্পিকার,
সেই যখন ভোটাভুটি শুরু হলো, এরকম হতে পারে যে যাকে প্রবলেম স্পিকার হিসেবে বসানো হলো তাকেও সবাই ভোট দিতে পারে। তিনি যদি ম্যাক্সিমাম ভোট পেয়ে থাকেন তিনি স্পিকার হিসেবে রয়ে যাবেন, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আবার এমনও হতে পারে যে প্রবলেম স্পিকার মানে যে তিনি স্পিকারের ক্ষেত্রে মানে স্পিকারের নির্বাচন যখন হচ্ছে লোকসভায় তিনিও কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার নিজের। প্রোটেম স্পিকারও দেবেন এবং 542 জন বাকি যারা এমপি আছে তারাও কিন্তু ভোটাভুটি করবেন এবং ভোটের পরে যার নাম উঠে আসবে আলটিমেটলি বেশি রেজাল্ট যে পাবেন তিনি কিন্তু স্পিকারের পদ নিয়ে থাকবেন। তো দ্যাটস ইট, আজকের এই পর্যন্ত, বাকিটা পরের দিন করাবো। তো চলো টাটা। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস।